অনেকে আমাকে জিজ্ঞেস করেন কেন সিপিআইএম? বাবা জিজ্ঞেস করেছিলেন কেন তুমি এসএফআই করবে, কেন তুমি সিপি করবে না? নাগরিক আন্দোলনের অন্যতম শর্ত হচ্ছে যে আপনার রাজনৈতিক একটা বায়াসনেস থাকতেই পারে একটা দলের প্রতি। একটা রাজনৈতিক দল যেই মুহূর্তে বলে বিরোধী শূন্য রাজনীতি, তার মানে গণতান্ত্রিকতার সম্পর্কে তাদের কোনো কিছু নেই ভাবনা। সমস্ত রাজনৈতিক দলের নেতারা যে কোনো রকম অন্যায় করতে পিছপা হন না কেন, অ্যাকাউন্টেবিলিটি নেই। একবার আপনি এদের পেনশনটাকে বন্ধ করে দিন আর মাস মাইনেটাকে বন্ধ করে দিন, তুমি দেশের স্বার্থে এসছো কাজ করতে। পুনরাবৃত্তি ঘটেছে হচ্ছে এই টেলিভিশন সিরিয়াল এবং মাঝে মধ্যে সিনেমা, সেখান থেকেই অভিনেতা বা অভিনেত্রীর সম্মান দেওয়া হবে, ঘটতেই পারে, কিন্তু এগুলো খুব, যারা ছাত্র তাদের জন্য খুবই প্রাথমিক ব্যাপার। অ্যাক্টারের, আমার গায়ের রঙের কোনো অ্যাক্টার পছন্দ হয় না, আপনার কিছু বলার নেই। তাদের কারোর একটা অসুবিধা হলে তারা কথা বললেই সঙ্গে সঙ্গে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কিন্তু যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন এখানে, ছেড়ে দিন, আর বলবেন না। ওকে সিপিআইএম যে সম্মানটা দিয়েছে সেটা খুব বিরল সম্মান। বিরাট কর্মযজ্ঞের নেতাকে আস্থা করে ছুড়ে ফেলে দিতে দেখেছি সময়কে, ইতিহাসকে। একাধারে তিনি অভিনেতা, অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একজন সক্রিয় সমর্থক। যেখানে বা যে সাংস্কৃতিক পরিবেশে নীরবতা প্রায়শই পুরস্কৃত হয়, সেখানে তিনি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আহ, বক্তব্য রাখায় নিজের বক্তব্য পেশ করায়। বাংলা থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে সিনেমা এবং তার অভিনয় জীবনে নানান ধরনের অভিনয় আমরা দেখেছি এবং তাকে পেয়েছি বিভিন্ন চরিত্রের মাধ্যমে, এবং জনপ্রিয়তায় তিনি সকলের মন ছুঁয়েছেন। এমন একজন মানুষ, এমন একজন অভিনেতা আজকে ডেবি আনলিস্টে আমার পডকাস্টে আমার অতিথি চন্দন সেন। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। প্রথমেই একটা ছোট্ট করে বিতর্ক তৈরি হচ্ছিল, আমি না, জাস্ট এখনো বিতর্ক রয়েছে, দুটো বিষয় বিতর্ক রয়েছে। আচ্ছা। এক হচ্ছে ওর সঙ্গে একটা মার্কসিস্ট বলতে হবে, হ্যাঁ, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে মানে আমি জনপ্রিয়তার নিরিখে আমি আমার মান সবচেয়ে নিচে। তো কিন্তু আপনার অভিনয়, মানে আমি যদি বলি, আমি নিজের কথা বলবো, আমি যে টেলিভিশন খুব একটা দেখি তা নয়, কিন্তু এরকম একটা দিন হয়েছে আমার বাড়িতে, মা টেলিভিশনে টিভি দেখছেন, আপনারই কোনো একটা সিরিয়াল চলছিল, আপনার কোনো একটা ডায়লগ চলছিল, আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়ে আপনার কথাগুলো শুনছিলাম। এই কারণে কথাগুলোতে কি লেখা ছিল বা কি বলা হচ্ছিল সেটা নয়, এত স্পষ্টভাবে, এত স্পষ্ট উচ্চারণে, এত সুন্দর কথায় বলে না যে পাঞ্চুয়েশন, এত সুন্দর করে বলছিলেন যে ওটা মন ছুঁতে বাধ্য। তো ও- ওটা 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 দেবশঙ্কর হালদার থাকলেও হতো, শঙ্কর চক্রবর্তী থাকলে হতো, ওটা শুভাশিস মুখার্জি থাকলে হতো। আমি বলতে চাইছি হচ্ছে যারা অভিনয়ের ছাত্র হুম, হুম। তাদের কাছে ওটা খুব স্বাভাবিক। আমি এই কটা নাম বললাম মানে শুধু এরা নয়, রজতবাবু দত্ত থেকে শুরু করে খরাজ মুখার্জি থেকে শুরু করে এমন বহু, মানে আমাদের ব্যাচ এবং আমাদের পরেরও ব্যাচের কিছু কিছু আছে, হুম, হুম। যেমন আমাদের শান্তির ছেলে, কিংবা আমাদের বাবানের ছেলে মানে ঋদ্ধি এবং ঋতব্রত, হুম, হুম। এবং আমাদের কৌশিকের ছেলে উজান, ওই বাবা মার সূত্রেই পাওয়া তাদের। আহ, তারাও ছাত্র অভিনয়ের। যারা অভিনয়ের ছাত্র তাদের কাছে এটা খুব
মানে প্রাথমিক দাবি হওয়া উচিত আপনাদের। অভিনয়ের ছাত্র নয়, ঠিক আছে, সে আচ্ছা। আপনি হুম হুম। অন্যরকম কিছু করতেই পারেন। যেমন আজকের তারিখে অনেকে মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় কত তার ফলোয়ার আছে সেই অনুযায়ী তাকে অভিনেতা তকমা দেওয়া হবে, কিংবা তার পেটে কতগুলো ভাঁজ আছে আর কতগুলো মাসল আছে, কি পুরুষ কি মহিলা, মহিলাদের ক্ষেত্রে দোকানপাট তার কত ভালো, এসব দেখে তাকে অভিনেতা বা অভিনেত্রীর সম্মান দেওয়া হবে, ঘটতেই পারে। কিন্তু এগুলো খুব, যারা ছাত্র তাদের জন্য খুবই প্রাথমিক ব্যাপার। একদম। এখানে একদমই সহমত। তবে আজ আমরা কিন্তু শুধু সিনেমা বা থিয়েটার নিয়ে কথা বলব না। কারণ আমি সবসময়ই আপনার কথা বা আপনার যে কটা ইন্টারভিউ দেখেছি সেখানে আপনি সবসময় যেকোনো কিছু হোক, যেকোনো ইস্যু নিয়ে সেখানে আপনি প্রতিবাদের ভাষাটা আমি খুঁজে পেয়েছি। আমি দেখেছি সবকিছুতে আপনি হয়তো যেটা বলা দরকার, যেটা বলা উচিত আপনি সবসময় সেটা বলেছেন। বা এমন কিছু ইস্যু আছে যেগুলো খুব অস্বস্তিকর একটা ইস্যু এই ইন্ডাস্ট্রির জন্য, সেই সমস্ত জায়গায় আপনি প্রতিবাদের একটা ভাষা সবসময় আপনার থেকে এসছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলব। কিন্তু ১ম এ যে বিষয়টা নিয়ে কথা বলব যে এই ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রভাব। এটা তো বিগত কিছু সময় ধরে আমরা বোধহয় আরো একটু বেশি করে দেখতে পাচ্ছি। তার জন্য অনেকে কাজ আ পাচ্ছেন না, তেমন অভিযোগও এসছে, তেমন কিছু প্রমাণও রয়েছে। আবার অনেকে কাজ করছেন খুব নির্দ্বিধায়, তারা বলছেন তাদের কোনো অসুবিধে হচ্ছে না। এই যে ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রভাব, এটা নিয়ে আপনি কি বলবেন? না, আপনি শব্দটাকে যদি একটুখানি আমরা একটু ঠিকঠাক করে নিই, তাহলে বলুন। ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রভাব নয়, তাহলে? রাজনৈতিক খবরদারির প্রভাব। ওকে। রাজনীতির প্রভাব সবসময় থেকেছে, সবসময় থাকবে, সেটা থাকাই হুম, খুব হুম, স্বাভাবিক। হুম, কারণ সবাই বুদ্ধিমান মানুষ, সুতরাং তারা সমাজের ভালো এবং মন্দ তাতে সাড়া দেবেন, তাদের নিজেদের মতামত রাখবেন, সেটাই স্বাভাবিক এবং হুম, সেটা হলেই মঙ্গল, হুম, হুম, না হলে খুব বিপদ। ওকে। কিন্তু ধরে নিন আমি ৮৫ সাল থেকে এখানে থাকার সৌভাগ্য আমার হয়েছে। হুম, হুম, আমি কোনোদিন ২০১১-র আগে আমি কোনোদিন কোনো রাজনৈতিক খবরদারির কথা জানতাম না। আচ্ছা। এখন আপনি আমাকে উম এটাও বলতে পারবেন না যে আমি আউটসাইডার। তো সুতরাং আমি আমি খেয়েছি, মানে আমার ক্ষুণ্ণিবৃত্তি ঘটেছে হচ্ছে এই টেলিভিশন সিরিয়াল এবং মাঝে মধ্যে সিনেমা, সেখান থেকেই। হুম, হুম, কিন্তু আমি ২০১১-১২-র আগে পর্যন্ত কক্ষনো দেখিনি যে, মানে আমি আপনাকে একটা থিয়েটারের সূত্রেই বলছি, হুম, সেটাই সিনেমার ক্ষেত্রে হয়েছে। হুম, হুম, থিয়েটারে কি হয়েছে, হতো যে বুদ্ধদেব ভট্টাচার্য এই আমাদের যারা মাস্টারমশাই, তাদের নিয়ে একটা মিটিং করলেন, করে বললেন, দেখুন, গভর্নমেন্ট হল সারা পশ্চিমবঙ্গে যা আছে, যেখানে যেখানে থিয়েটার হবে সেখানে সেখানে আপনারা থিয়েটারের লোক, আপনারা ডিসাইড করবেন আচ্ছা। কে হল পাবে, কবে হল পাবে, কতদিনের জন্য হল পাবে, সেটা আপনারাই ডিসাইড করবেন। আমাদের একজন অফিসার বসে থাকবেন, আপনাদের পুরোটা হয়ে গেলে তিনি, আপনাদের সই হয়ে গেলে আমাদের অফিসার সই করে সেটা নিয়ে নেবেন এবং আমাদের অফিস থেকে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন দলকে, যারা যারা অ্যাপ্লাই করছেন। সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছে। কারণ আমার যতদূর মনে পড়ে যে বামফ্রন্ট সরকার সম্ভবত ২৫ বা ২৬টা ছবির প্রযোজনা করেছিল, আচ্ছা। যেটা ভারতবর্ষের আর কোনো সরকার, মানে সরকারি স্তরে ঠিক করে করা হয়েছে যে আমরা ছবির প্রযোজনা করব, এমন নয়, সেটা ফিল্ম ডিভিশনের কিছু হচ্ছে। হুম, হুম, তখনও আমি এটা গৌতম দাকেও জিজ্ঞাসা করেছি, আমি এটা বুদ্ধদেব বাবুকেও জিজ্ঞাসা করেছি, সৌমিত্রদাকে জিজ্ঞাসা করেছি। তখনও কিন্তু এই একই পদ্ধতি, আপনারা ঠিক করুন কার ছবি আসবে, কি হবে না হবে, আমাদের একজন অফিসার থাকবেন, তিনি দেবেন। হুম।
এটা হয়ে এসেছে মানে 2011 পর্যন্ত। তার বাইরে কিন্তু মানে আমরা যদি তখন যদি কোনো ছেলে বা মেয়ে হল না পেত, হুম। তাহলে তার দায়িত্ব থাকতো কিন্তু সেই হলের দায়িত্বে আমাদের মাস্টারমশাইদের মধ্যে যারা বসে আছেন তাদের। আচ্ছা। তো নাট্য একাডেমি একদম। কে চালাতো? হুম, হুম। বা এতগুলো যে একাডেমি কারা চালাতেন? কোথায় সরকার ছিল? সরকারি কোনো আমি আপনাকে একটা গল্প বলি। হুম, হুম। গল্প বললে বুঝতে পারবেন। হুম। ১ম নাট্য একাডেমির প্রযোজনা উৎপল দত্ত নির্দেশক। অ্যা সবাই মিলে ঠিক করা হয়েছে যে নাট্য একাডেমির নিজস্ব একটা প্রযোজনা থাকা উচিত। অ্যা উৎপলদারই অ্যা বাংলা করা বা উৎপলদার করা সেটা হচ্ছে উম অ্যা মনে পড়বে আচ্ছা। হুম, হুম। সেখানে আমি আর সুমন মুখার্জি দুজনে ছিলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেখা হয়েছিল। কিন্তু আচ্ছা। উৎপল দত্তের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়াটা সম্ভব নয়। মানে অ্যা আমরা আরকি ওই জোগাড়ে যখন, আচ্ছা। যখন দরকার পড়বে হুম, আমরা হুম। দুজনে হুম, হুম। যোগান দেব। যথারীতি ফিজিক্যাল যাবতীয় লেবারের দায়িত্ব আমার উপর। বুদ্ধিবৃত্তির যাবতীয় সবটা লাল। আচ্ছা। ভাগ করে নেওয়া হলো হুম, হুম। আরকি। এইবার আমি তখনও রমাপ্রসাদ বণিকের দলে অভিনয় করি। ওকে। রমাপ্রসাদ বণিক হুম, হুম। আমার গুরু, আমার ২ গুরু, আমার জানগুরু উৎপল দত্ত এবং কর্মগুরু শ্রী রমাপ্রসাদ বণিক। তো ওই অ্যা কমলেন্দ্র শিল্পশালার দোতলায় মিটিং হবে। সেখানে মিটিংয়ে ১ম দিন তাপস সেন থেকে শুরু করে সবাই বসেছেন। রিহার্সাল ১ম দিন হবে। তা কথা বলতে, বলতে বুদ্ধদেব ভট্টাচার্য এসে বসেছেন। আচ্ছা। অ্যা হঠাৎ করে রমাদা হাত তুলেছেন। তো উৎপলদা বলেছেন, "হ্যাঁ, বলো রমাপ্রসাদ।" বলল, "এখানে যদি একটুখানি" ওটা 2nd বা 3rd ডে তে। হুম। "এখানে যদি একটু খাবার জলের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো।" সঙ্গে, সঙ্গে উৎপলদা বলেছেন, "না, কমরেড এটা আপনি চাইতে পারেন। এই যে কমরেড মিনিস্টার আমার পাশে বসে আছেন। আপনি ট্রিপ্লিকেটে অ্যাপ্লিকেশন করবেন। ১ম টা হারিয়ে যাবে। ২য় টা কোনো এক আমলা খুঁজে পাবেন না। ৩য় টা কোনো ক্রমে কমরেড" বলতে, বলতে বুদ্ধদেব ভট্টাচার্য উঠে গেছেন। আচ্ছা। "এ কি কমরেড আপনি চলে যাচ্ছেন?" বলে তো সবাই হাসাহাসি করলেন হ্যান-ত্যান ইত্যাদি, ইত্যাদি। ০.৫ ঘন্টা বাদে বুদ্ধদেব ভট্টাচার্য একটা জলের ব্যবস্থা, একটা চায়ের ব্যবস্থা, কিছু বিস্কিটের ব্যবস্থা এসব করে নিয়ে এসে ঢুকলেন। ঢোকার পর তাপস সেন কি একটা বিষয় নিয়ে বলতে গেছে, "শোনো বুদ্ধ, এই রবীন্দ্র সদনের আলো নিয়ে কিছু তোমার সঙ্গে কথা আছে।" বললাম, "আমি পাশের ঘরে আছি। আপনি আমায় ডেকে নেবেন।" এটা আমরা এবং নাট্য একাডেমির তারপরে ৩৭ টা শো হয়েছিল। কিন্তু কোথায় শো হবে, কিভাবে শো হবে, কাকে কত টাকা দেওয়া হবে, সবটাই কিন্তু ডিসাইড করতে হচ্ছে এই যারা নাট্য একাডেমির যারা ছিলেন আরকি হুম, হুম। তারা। হুম, হুম। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে যারা ছিলেন তারা। আচ্ছা। ও সুতরাং এখানে সরকার কিচ্ছু ঠিক করত না। সরকার তার এইটুকু একটা বাজেট আছে। সেই বাজেটটা সে সামর্থ্য তার, সেই বাজেটটা সে রেখে দিত। রেখে দিয়ে বলত যে, "এবার আপনারা এই বাজেটটা এইটুকু কিন্তু। এর এটার বাইরে মধ্যে করতে হবে। আপনারা যা পারেন করুন।" এখানে কখনো কোনো অবস্থায় আমি জানি না সুনীলদা থাকাকালীন সুনীলদা তো কোনোদিন আমাকে বলেননি বা আমাদের আলোচনার মধ্যে কোনোদিন বলেননি যে শিশু কিশোর একাডেমি আর পারা যাচ্ছে না। এত পিছন থেকে এসে কথা বলে, এ তো আমি কোনোদিন শুনিনি। না আমি অন্যান্য বিরাট, বিরাট সাহিত্যিক তারা মানে শীর্ষেন্দুবাবু থেকে শুরু করে আমি কারোর মুখেই শুনিনি। হুম, হুম। এরা কিন্তু কেউ বামফ্রন্টকে পছন্দ করতেন না। সুতরাং মানে এদের কোনো দরকার নেই অকারণে স্তাবকতা করার।
যারা যারা পছন্দ করতেন আপনারা সকলেই জানেন, সবাই মানে পৃথিবীর সবাই জানে কারা পছন্দ করতেন এবং কারা পছন্দ করতেন। একদম। কিন্তু তারা কখনো কেউ বলতে পারবেন না যে খবরদারি করা হয়েছে। আর শেষের এই যে কি ৮-৯ থেকে শুরু করে অমুককে নাকি আটকে দেওয়া হয়েছে, তমুককে নাকি আটকে দেওয়া হয়েছে। অনেক বড়, বড় কথা বলতে পারে কিন্তু আমি জানি আসল ঘটনাটা কি ঘটেছিল। কাউকে কোথাও ওরমভাবে আটকানো হয়নি। ডেট পাওয়া না পাওয়া নিয়ে একবার নিজের ডেট বলা, ২ মিনিট মানে ২ দিন বাদে গিয়ে আবার ডেট চেঞ্জ করে আবার অন্য ডেট বলা, এই কারণের জন্য না, কারণ ততক্ষণে অন্য ডেট অ্যালটেড হয়ে হয়ে গেছে। গেছে। হুম, হুম। এসব গপ্প আছে। দ্বিতীয়ত গপ্প আছে হচ্ছে মেলার মাঠে বাকি সব বন্ধ করে দিতে হবে। শুধু আমাদের নাটকটার সময় বাকি সব বন্ধ করে দিন। হয় না। একটা মেলার মাঠে বাকি দোকানপত্রগুলো চলবে, তার মাইক্রোফোনও চলবে। সবসময় চলে এসেছে। যারা বলেছিলেন আজকে তাদের মেলায় ডিজে বাজে। আমরা ১ বার ২ বার সুযোগ পেয়েছিলাম থিয়েটার করতে যাওয়ার। এই যেমন প্রায় ২.৫ বছর না ৩.৫ বছর বাদে একটা ডেট পেয়েছি, থিয়েটারের ডেট। আচ্ছা। হুম। মুখের ওপরে দাঁড়িয়ে বলে দিয়েছিল যারা রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলছেন তারা রাস্তাতেই থিয়েটার করুন, তাদের দরকার নেই। তাদের কি দরকার আছে সরকারি হল-টল? স্ট্রেট মুখের ওপর বলা হয়েছে। ঠিক আছে, ছাড়ুন। ও এরকম কথা আমি বামফ্রন্টের ক্ষেত্রেও অনেক কথা বলতে পারি। তাদের যে বিচ্যুতি নেই তা নয়, কিন্তু এক্ষেত্রে তারা কোনো রকম কিছু করেন। অন্য ক্ষেত্রে তাদের নানা রকম আছে। আচ্ছা, সেগুলোর কথা তো শুনবো। কিন্তু এই যে রাজনৈতিক খবরদারির কথা এখন যেটা আমরা বলছি, এখন যেটা রয়েছে মানে এখন এই যে শুরুতেই বলছিলাম। দেখুন এখানে আমি একটা কথা গোড়াতেই বলি, আমি বলি বলেই বলছি, আমি এই কথাটাই বলি। হুম। সেটা হচ্ছে শ্রমিক স্বার্থ দেখতে হবে। ওকে। শ্রমিক স্বার্থ দেখা নিয়ে আমি কিন্তু কোথাও দ্বিমত নই। কিন্তু সময় অনুযায়ী তো দেখতে হবে। আমি যেমন একটা সময় সিঙ্গুরে যখন কারখানার ব্যাপারে আমি যখন বলেছিলাম যে আপনারা সিটুর মিটিংয়ে দাঁড়িয়ে, এবং সেটা স্টেট কমিটির মিটিং হচ্ছে। ওদের একটা, আমি তো অন্তত ৩০-৩৪ বছর প্রায় ৩০-৪০ বছর ধরে ৪০ কথাই বলছি কিন্তু। হুম, হুম। ৩০-৪০ বছর ধরে আমি দেখতে পাচ্ছি যে সিটুর একটা মিটিং হয়, যে মিটিংয়ে বাইরের থেকে কিছু লোক আসেন। তারা এসে বলেন যে আমার এই অসুবিধা হচ্ছে, আমার এই অসুবিধা হচ্ছে। সেখানে কিন্তু সাহিত্যিক থেকে খেলোয়াড় থেকে শুরু করে পেইন্টার থেকে অ্যাক্টর থেকে শুরু করে সবাই এসছে। আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল একটা সময়। আমিও গিয়ে বলেছি তাদের যে আজকে অ্যান্সিলিয়ারিতে যে ছেলেটা ৪ কোটি টাকা লোন করেছে, আপনি চেষ্টা করলেও ৯ জনের বেশি তার ইউনিটে লোক রাখতে পারবেন না। চেষ্টা করলেও পারবেন না। ২ জন বা ১ জন সুইপার, হুম, হুম। এরম করে আপনি যদি তাকিয়ে দেখেন, আপনি গুঁজে তো দিতে পারবেন না। একদম। তো আপনাকে তো সে এই ৯ জনকে নিয়েই ভাবতে হবে। হুম, হুম। তো ফলত আজকের তারিখে আমি ৩০০ লেবার পাচ্ছি না। আমি ২০০ লেবার বা ২৫০ লেবার পাচ্ছি না একটা ফ্যাক্টরিতে। আমার কাছে এখন সেটা নেমে এসে কোথাও গিয়ে ১৫ জন, কোথাও ১০ জন, কোথাও ২৫ জন এসে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আমি তার বোনাস, তার ইয়ে করা, আ পার্মানেন্ট হুম, করা, হুম। তার মেডিকেল, এসব নিয়ে আলোচনা করব। আমি এসব নিয়ে দাবি-দাওয়া অবশ্যই আ প্লেস করব। কিন্তু আমি জোর করে আপনাকে আরো লোক নিতে হবে তো বলতে পারি না। না। অসম্ভব ব্যাপার। তেমনি আমাদের এখন যে ধরনের, এই যে ধরুন এই যে ৩ টে ক্যামেরা চলছে, হুম, হুম। এতে যে ইলুমিনেশন যে পরিমাণ লাগে এবং তার যা আউটপুট হয় 4K তে গিয়ে, সেইটার ক্ষেত্রে আপনার কত লোক লাগতে পারে? আপনি তো বাধ্য করতে পারেন না যেখানে ৩ টে ইলেকট্রিশিয়ান দিয়ে হয়ে যায়, সেখানে ৫ জনকে দিয়ে সেখানে আমার ট্রলির দরকার নেই, আমার এম আ ইয়েতে হয়ে যাচ্ছে, কি বলে? গিম্বল এ হয়ে যাচ্ছে।
আমি গিম্বলে এমন এমন সমস্ত শট নিচ্ছি যেগুলো খুব সিনেম্যাটিক শট। হুম, হুম। আমার ট্রলির দরকার নেই, কিন্তু একটা ট্রলিকে রাখতে হবে, কিন্তু আমার দরকার নেই। একদম। আমার আজকের তারিখে ড্রোনে যা যা শট হয়ে যাচ্ছে, আমাকে একটা 30 ফুটের ক্রেন সহ রাখার তো কোনো দরকার নেই। আমার দরকার থাকলে নিশ্চয়ই চাই চাই, হুম, কিন্তু সার্টেন অ্যামাউন্টের লোকের পড়ার দরকার নেই। ধরে নিন আমি মানিকবাবুর মেঘের কথা বলছি, যে সিনেমাটা আমি অভিনয় করেছিলাম। হুম, হুম। সেখানে যে ছেলেটা লাইট করতে এসেছিল, সে সুদীপ চ্যাটার্জির চিফ ইলেকট্রিশিয়ান। আচ্ছা। মানে যে ধুম হুম, থেকে হুম, শুরু করে হুম, বানসালির যে সমস্ত ছবিগুলো করে, হুম, হুম, আমাদের পুপু আর কি, হুম, খুব হুম। সহজ আচ্ছা। বাংলায় বলতে গেলে আমার ঘনিষ্ঠ বন্ধু আমাদের। ওকে। ভালো করেছে বম্বে চলে গিয়ে, যাই হোক। ওর চিফ ইলেকট্রিশিয়ান কাজ করে, যে শুধু মার্শালিং করে 7 দিন ধরে। কারণ পুপুর 1 মাইল পর্যন্ত ও দেখতে চায়, বানশালী 1 মাইল পর্যন্ত দেখতে চান। 700 জুনিয়র আর্টিস্ট সহ একটা ফ্রেম হচ্ছে, 12টা 14টা ক্যামেরা বসে রয়েছে, তার ডিওপি এবং তার চিফ ইলেকট্রিশিয়ান। ওর যা রেমুনারেশন, তাতে আমাদের দুটো বাংলা ছবি হয়ে যায়। মানে বিগ বাজেট বাংলা ছবি কিন্তু বুঝতে আমি বলছি, পেরেছি। ওর যা রেমুনারেশন। হুম, হুম, হুম। সে হাতে মাত্র 10টা লাইট নিয়ে লাইট করলো, এবং আর একজন ছেলে তাকে শুধু বলল সাথ মে রহনা। সেটা যদি কার্নিশ বেয়ে নিচে নেমে হেঁটে হেঁটে গিয়ে আলো লাগাতে হয়, তাহলে সেটা সে করছে, থেকে শুরু করে সে 10টা মাত্র আলো, সেই নিয়ে সে আলো করছে। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কিরম লাগছে, হুম, হুম। মানে হ্যাঁ অনেকদিন বাদে সেই গোড়ার দিকের মতো লাগছে। গোড়ায় এই চ্যাটার্জি সাহেবের আগে আমি তো অমুক অমুক অমুকের সঙ্গে কাজ করি, হুম, তাও হুম, বড় বড় ক্যামেরাম্যান। হুম, হুম। কিন্তু আমাকে বলুন, আমি এইখানে তলায় আপনি তাকিয়ে দেখবেন, জাস্ট আর্ক হয়ে শুয়ে রয়েছে হচ্ছে 30টা ছেলে মেয়ে, আড় হয়ে শুয়ে রয়েছে। প্রডিউসার একবার করে যাচ্ছে, গিয়ে বলছে খেয়েছো, ঘুমিয়ে পড়ো। বুঝতেও পারছি কি বলছে, কেউ যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সংস্কৃতিটা যখন এরকম জায়গায় চলে যায়, তখন আমার নিজের মনে হয় তখন সেটার শ্রমিক স্বার্থ রক্ষিত হয় না। তখন সেটা হয়ে যায় হচ্ছে, কি বলা উচিত এটাকে, বলা উচিত মানে নিজেদের লোককে যত পারি কাজ জোগাড় করে দেওয়া। সেটা একটা ধরনের উদ্দেশ্য হতে পারে, ভালো উদ্দেশ্য হতে পারে, হুম, হুম। কিন্তু কয়েকটা লোকের ক্ষেত্রে সেটা উদ্দেশ্যটা সফল হচ্ছে। আরো যে সমস্ত লোকজন আছে তাদের ক্ষেত্রে সফল হচ্ছে না। তাদের কারোর একটা অসুবিধা হলে তারা কথা বললেই সঙ্গে সঙ্গে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে। একদম। কিন্তু এই বিষয়ে কিন্তু যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন এখানে ছেড়ে দিন, বলবেন না। আমাদের ভারতবর্ষে আপনার কি মনে হয়, মানে কেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা যে কোনো রকম অন্যায় করতে পিছপা হন না কেন? অ্যাকাউন্টেবিলিটি নেই। অর্থাৎ আজকে আমার সরকারটা চলে গেলে কালকে আমাকে ট্রায়াল ফেস করতে হবে। একদম। কারণ এই প্রত্যেকটা রাজনৈতিক দল অপেক্ষা করে বসে থাকে কখন আমি ওইখানে বসবো, এবং ওর থেকে ওই মার্ক টুয়েন একটা কথা বলেছেন যে মানুষকে বোকা বানানো সোজা, কিন্তু সব থেকে ভীষণ কঠিন হচ্ছে যাকে বোকা বানানো হয়েছে তাকে বোঝানো যে তোমাকে বোকা বানানো হচ্ছে। সবচেয়ে কঠিন সে কাজটা। এই প্রত্যেকটা রাজনৈতিক দল তারা অপেক্ষা করে, এই যে বলে না আমাদের এবার একটু সুযোগ দিন। সুযোগটা কিসের সুযোগ?
ও কতটা বোকা বানাতে পারলো, আমি তার থেকে বেটার বোকা বানিয়ে দেখাবো আপনাদের, এবং বেটার মানে অত্যাচার করে আপনাদের দেখাবো। এই আগের লোকটা এই লোকটাকে কিচ্ছু বলবে না, ওই গিয়ে গান্ধী মূর্তির তলায় বসে থাকবে, বসে থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকবে, থেকে আসার সময় সই করে আসবে, আজকে কিন্তু আমি এসেছিলাম, টাকাটা হয় সেটা যেন যায় আমার অ্যাকাউন্টে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একবার, আচ্ছা সেটা পরে বলছি, একবার না আমার অভিজ্ঞতার কথা বলছি। একদম না না শুনতে চাইবো তো সেটা। একবার আপনি এদের পেনশনটাকে বন্ধ করে দিন, আর মাস মাইনেটাকে বন্ধ করে দিন। তুমি তো দেশের স্বার্থে এসছো কাজ করতে, ঠিক। তোমার কিসের টাকা কেন লাগবে তোমার, আর এত টাকাই বা লাগবে কেন? এবং আপনি এইটা যেই ট্র্যাডিশন শুরু হবে যে এই সরকার চলে গেলেই তারা সব জেলে যাচ্ছে, তার কারণ তুমি এই করেছো ভাই, হুম, 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 উত্তর দাও। হুম। এবং সেই উত্তরটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড় করিয়ে হচ্ছে, বা পাড়ায় পাড়ায় দাঁড় করিয়ে হচ্ছে, যে পক্ষের উকিল আছে তারা বলছে, এ প্রমাণ সহ দেখাচ্ছে এটা ঘটেছে, এবং যার সঙ্গে ঘটেছে সামনে বসে আছে জনসমক্ষে। জনসমক্ষে, করে দেখুন তো কঙ্গোতে হয়। এবং তার ফলটা সেটা আমি চাই না এখানে হোক, সেটা গণতন্ত্র নয়, ওরা মনে করে যে এটা তো জঙ্গলে হয়, আমাদের এখানে হতে অসুবিধা কোথায়, ছেড়ে দিন, এটা আমি এখানে চাইছি না। কিন্তু আমি বলতে চাইছি অ্যাকাউন্টেবিলিটি। আমি একজন সিনিয়র আর্টিস্ট, হুম, হুম। এই মুহূর্তে আমি এই ইউনিটে দাঁড়িয়ে রয়েছি, আমার পরে বাকি যারা আছেন তারা আমার থেকে জুনিয়র। আমি খরাজ শঙ্কর দাঁড়িয়ে রয়েছি, বা আমি এই ধরুন আমাদের কার কথা বলি, রীতা দত্ত চক্রবর্তী, হুম, মাধবী মুখার্জি দাঁড়িয়ে রয়েছে, হুম, হুম। তিনজন দাঁড়িয়ে রয়েছে আমরা। কোনো জুনিয়র আর্টিস্ট যদি খেতে না পান, বসতে না পান, বা তাকে যদি খুব অপমানকর কোনো ভাবে আক্রমণ করা হয় অন ফ্লোর, তাহলে তো আমার আপনার তো দায়িত্ব পড়ে, অ্যাকাউন্টেবিলিটি একদম, হয় হচ্ছে যে ভাই আসতে কি হয়েছে ভাই, একদম। আপনি ওকে খেতে না দিলে আমি খাবো না কিন্তু, আর আমি যতক্ষণ না খাবো ততক্ষণ কিন্তু শর্টও দেবো না। তোমার কি দরকার, টাকা পাওয়া যাচ্ছে না, কমপ্লেন করতে গেলে, দেখুন আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কোনো প্রডিউসার নেই, সবাই ভেন্ডার। আচ্ছা। সিরিয়াল ইন্ডাস্ট্রিতে প্রডিউসার হচ্ছে চ্যানেল, বাকি যতজন করছেন তারা একটা ফ্রেম ওন করেন না, ফ্রেমের মালিক হচ্ছে চ্যানেল, জানি। তা সুতরাং প্রডিউসার হচ্ছে চ্যানেল, এরা সবাই হচ্ছে ভেন্ডার। আমি ভাই অত তামঝাম করতে পারছি না, তুই আমার হয়ে একটা তামঝাম করে দিবি, বদলে আমি 90 দিন বাদে তোকে এই টাকাটা দিয়ে দেবো, এই তো ঘটনা। সেই কারণের জন্যই আপনি ওইটা নীল ওটা পড়বেন না পড়বেন না, সেটার জন্য একটা করে ছবি তুলতে হয়, ফোন করতে হয়, সেখান থেকে একটা হ্যাঁ বলে তবে আপনি গিয়ে ওই নীলের সঙ্গে এই লিপস্টিক পরবেন কি পরবেন না সেটা ঠিক হয়। এই কারণেই তো, একদম। কারণ আপনার কোনো, না আপনার অধিকার আছে, না আপনার কোনো ক্ষমতা আছে যে আপনি নিজে ডিসাইড করেন যে না এটাই পড়ো, সিম্পল। তো আপনি যে সিনিয়র অ্যাক্টর ইত্যাদি ইত্যাদি বলছেন, হুম, হুম। আমরা যখন কথা বলতে গেছি ভেন্ডাররা বলছে তোমাদের সিনিয়র অ্যাক্টররাই বলেছে না না 2 মাস বাদে দিলেও চলবে, বদলে কাজ পাচ্ছেন। তাহলে এটা কি বলবেন, মানে কি বলবেন আপনি? এটা কি মানে এই যে চুপ থাকা, এটা কি আম
কূটনৈতিক বিচক্ষণতা না নাকি না না ভয়ের না 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 প্রতিফলন, না, কোনটা? কিছুই না। সেটা হচ্ছে আমরা যেহেতু অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে সবাই আসা, তো আজকে ধরে নিন এমন একটি ছেলে অভিনয় করতে এসছে যে যার একটা মুদির দোকান আছে, হুম। সে অন্যান্য গন্ডগোল দেখলে বলবে দূর রইল, আমার তো কিছু করার নেই। আর যেই মুহূর্তে বুঝবে আপনার ইএমআই কটা, সেই মুহূর্তে আপনার ঘাড়ে পা তুলে দেবে। আমরা ইএমআই এর ওপর বেঁচে আছি। পুরোটা একটা নেক্সাস। আপনাকে ইএমআই তে ঠেলা, আপনাকে ইএমআই এর স্বপ্ন দেখানো, থেকে আপনাকে ইএমআই তে রোজ লাট খাওয়ানো, এটা একটা নেক্সাস। সেই একদম। নেক্সাসেরই একটা পার্ট হচ্ছে এইগুলো। আচ্ছা দাদা, তাহলে শিল্পীরা এখন কতটা স্বাধীন? এই স্বাধীনতার মানে বলতে কি বোঝাচ্ছেন? কতটা সে স্বাধীনভাবে, কিভাবে চরিত্র নির্মাণ করবে, না কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে? স্বাধীনভাবে কাজ করতে পারছে, শব্দটা আমি সত্যি বুঝতে পারছি না। স্বাধীন মানে তাকে ভাড়া করা হবে, তিনি না এই যে দরদাম করবেন। মানে রাজনৈতিক যে খবরদারি, তার মধ্যে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন? দেখুন, এটা যদি রাজনৈতিক খবরদারি নাও থাকতো, তাহলেও পছন্দ অপছন্দের বিষয় থাকতো। একজন ডিরেক্টরের আমার গায়ের রঙের কোনো অ্যাক্টর পছন্দ হয় না, আপনার কিন্তু কিছু বলার নেই। এখন তো বোধহয় সেটা নেই, আছে? হ্যাঁ, আচ্ছা, এবারে আসি অন্য একটা প্রসঙ্গে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে মার্কসিস্ট আইডিওলজির দিকে ঝুঁকলেন কিভাবে? পরিবার নাকি ছাত্র রাজনীতিতে? না, পরিবার। পরিবার থেকে। আমার বাবা হচ্ছেন কিশলয় সেন, মা হচ্ছেন সন্ধ্যা সেন বা সন্ধ্যা চক্রবর্তী। আমার বাবা হচ্ছেন সিপিআই থেকে সিপিআইএম যখন হয়, হুম হুম। তখন ভারতীয় গণনাট্য সংঘের যে খসড়াটা লেখা হয় নতুন করে, সেই খসড়াটা ওনার লেখা। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, সেন্ট্রাল স্কোয়াডের নেতা আমার মা, তার প্রধান অভিনেত্রী বা গায়িকা। 67-এ আবদুল্লাহ রসুল সাহেবের সিএ, এবং 69-এ জ্যোতিবাবুর পিএ। 77-এর আগে থেকেই, যবে থেকে সান্ধ্য গণশক্তি তৈরি হয়, তখন থেকে দুজন মাত্র রিপোর্টার ছিলেন, একজন বাবা, একজন উদয় কাকু, আর অন্যজন প্রমোদ দাশগুপ্ত। আচ্ছা। ফলত আমাকে খুব ছোটবেলা থেকে এসে হয় ওই চুরুটের গন্ধওয়ালা ঘরটার মধ্যে ঢুকতে হতো, নয়তো আমাকে বসন্ত কেবিনের ওপরে খুব রোগা রোগা কতগুলো ছেলে এবং মেয়ে, খুবই রোগা রোগা তারা, যে পাঁচজনের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা নিয়ম আছে, এজি সদস্যর জন্য একটা কাউকে রেকমেন্ড করতে হয়, হুম হুম। ছিল তখন। আচ্ছা আচ্ছা। এই পাঁচজনেরই পার্টি কার্ডে আমার বাবার নাম আছে, মানে সই করা আছে। বুদ্ধ বিমান, অনিল, সুভাষ, শ্যামল। ফলত এই রোগা রোগা ছেলেগুলোর মাঝখানে আমাকে পাঠিয়ে দেওয়া হতো, তো সেখানে আমাকে ঘুরে বেড়াতে হতো। ওকে। আর তা না হলে কলাকার শাখা গ্রামে গঞ্জে থিয়েটার করে বেড়াতো। হুম হুম। পরাণ বন্দ্যোপাধ্যায়, যাত্রার বিরাট নাম একটা সময়, রাজা ঘোষ, সীতা মুখার্জি, লিলি চক্রবর্তীর মা, রথিন জেঠু, এসব সব পরবর্তী ক্ষেত্রে খুব বড় বড় নাম। তো এদের এই শিফট হতো,
এক কোল থেকে ওই কোলে শিফট হয়ে যেত মা পাঠ করতে গেলে। আচ্ছা। সীতা মুখার্জি আছেন, মা আছেন, এমন সিন হলে সেটা দীপালি চক্রবর্তী কোলে নিয়ে বসবেন, নয়তো এই আমাদের পাপিয়া অধিকারীর মা হুম হুম। সেই কোলে নিয়ে বসবে, এরকম। ওকে। তো কিন্তু আমাকে খুব ছোটবেলা থেকে খুব ডেলিবারেটলি হুম ছোটদের রামায়ণ মহাভারত পড়তে দেওয়া হয়েছে। রাংতার মুকুট পরে হাতে ঝাঁটার কাঠি নিয়ে তীর ধনুক খেলা, সেটা খেলতে দেওয়া হয়েছে। টিল ক্লাস 4 আমার বাবা কখনো বলেনি যে আর্য কারা জানিস তো কারা। বললো ওই যে সুরজিৎ জেঠু আছে, মাথায় পাগড়ি পরে আসে, পাঞ্জাবি, মানে আমাদের সুরজিৎ, ওরা হচ্ছে আর্য। আর অনার্য কারা বলতো? কারা, ওই যে রামানুজম কাকু কেরালায় থাকে, হচ্ছে অনার্য। টিল ক্লাস 4 কিন্তু আমাকে এটা বলা হয়নি। এবং পাশ করার পর আমাকে প্রথম বাবা জিজ্ঞেস করেছিলেন, কেন তুমি এসএফআই করবে, আচ্ছা। কেন তুমি সিপি করবে না? কি উত্তর ছিল? তুমি দুটো কর্মসূচি পড়ো, আমরা চলো আলোচনা করি। এদের দুজনের কে কে রূপায়িত করেছে, কর্মসূচি থাকতে পারে, রূপায়িত করেছে কারা কারা। তখন ভিয়েতনাম যুদ্ধ শেষ হচ্ছে প্রায়, লক্ষ্য করে দেখুন ওই সময়টা, এবং এখানে নকশাল মুভমেন্ট শুরু হচ্ছে। তারপরে কংসাল মুভমেন্ট, নকশালের পরে কংসাল মুভমেন্ট। পরে যখন আমি একটা দীর্ঘ সময় আমার সৌভাগ্য হয়েছে নেতা হিসেবে পাওয়ার আজিজুল হককে, তার সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া, তখনও আমি বেশ কিছু জিনিস শিখেছি। তো সুতরাং এইভাবেই পারিবারিক সূত্রেই আজ কিন্তু সেই পরিবার কিন্তু আমাকে কখনো বলেনি যে এটা করতে হবে। এটা করতে হবে, কেন করবে আগে ঠিক করো, একদম। আমি করছি বলেই তুমি করবে না। আর অভিনয়টাও পরিবার সূত্রেই পুরোপুরি। হ্যাঁ, তো ওই বললাম না, একদম। ওই একবার লং মার্চে একজনের পিঠের ওপর চাপিয়ে দেওয়া হলো, ঢুকে বললাম, লং মার্চ হচ্ছে তখন। আচ্ছা। বহু জায়গায় হয়েছে, ওই মাঠের মধ্যে হ্যাজাক জ্বালিয়ে প্রায় 8,000 10,000 লোক, তখন ওই 69 70s, ওই শুধু মাটি একটা জায়গায় জড়ো করে 4টে খুঁটি বেঁধে 4টে হ্যাজাক জ্বালিয়ে অভিনয় হচ্ছে হারানের নাচ জামাই। হঠাৎ করেই পুলিশ, সত্যি সত্যি ওখানে আছে, সিনের মধ্যেই আছে পুলিশ, হুম। কিন্তু সত্যি সত্যি পুলিশ এবং ইয়ে এসে হাজির। সেইটা আমার চোখের সামনে দেখা যায় কি করে তাদের আক্রমণ প্রতিহত করছে। ইয়েতে মানে নাম বলার দরকার নেই, তিনি একদিন হঠাৎ করে আমাকে বললো, তোর এটা মনে আছে? মানে হ্যাঁ, মনে আছে। শহীদ মিনারে মিটিং, বাঁদিকে থেকে, মানে যেদিকে যেদিকে মসজিদ আছে হুম ওদিক থেকে পুলিশ অ্যাটাক করেছে, আর যেদিকে ইয়ে আছে গ্র্যান্ড হোটেল, হুম। সেদিক থেকে মানে কংগ্রেস এবং নকশাল দুজনে অ্যাটাক করেছে। ঝান্ডার লাঠিগুলো হাতে খুলে নিয়ে ছেলেমেয়েরা চলে যাচ্ছে, মেয়েরাও চলে যাচ্ছে, ফেরত আসছে মাথা ফাটা, মেয়েরা ফড়ফড় ফড়ফড় করে শাড়ি ছিঁড়ছে, মাথায় বাঁধছে, ওইটাই নিয়ে আবার হাতে লাঠি নিয়ে চলে যাচ্ছে। দেখা এই পুরো সময়টায় এখন আর মনে পড়ে না, মানে কি বলছিলেন আর মনে পড়ে না। আমার শুধু এইটুকু মনে আছে, জ্যোতি বোস, প্রমোদ দাশগুপ্ত আর সরোজ মুখার্জি, এই তিনজন খালি বসেছিলেন মঞ্চে, বাকিরা সবাই চলে গেলেন। ও হানান মোল্লা,
এই 4 জন বোঝেন, আর বক্তৃতা করছিলেন হরেকৃষ্ণ কুমার। বাকি সব চলে গেল, ফিরছে এরম রক্তাক্ত হয়ে, আওয়াজ যাচ্ছে। আমার দেখা, এই সিপিএমকে আমার দেখা। পরবর্তী ক্ষেত্রে ৭৭-এর পর থেকে আমার একটা বদভ্যাস আছে। যারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তারা জানে, হুম হুম আমার বাবাও যদি কোনো কারণে ক্ষমতার কাছাকাছি যান, প্রথম আমার মানে ইনস্টিংক্ট হয় হচ্ছে কত দূরে থাকবো। দূরে থাক, বাকিরা তো সবাই কাছে যেতে চান। না, ওই যে সঙ্গে সঙ্গে ভাবে কিছুটা ধান্দা এসছে। এটা আমি আমার অভিনয়ের ক্ষেত্রে ফিল করেছি। পাতি বসে গল্প করতে গিয়েছিলাম, আমাকে পরে বলছে তোর নামে তো এইটা বলছে। এবং এন্টায়ার 90s to 2011 আপনি আমাদের নাট্য আনন্দ থিয়েটার দলের, অশোকনগর নাট্য আনন্দ থিয়েটার দলের নাটকগুলো পরপর পরপর দেখুন, হুম। সব সরকার বিরোধী, সব কটা নাটক। এমন একটা নাটক পাবেন না যেটা সরকারের পক্ষে। কিন্তু তখন আমাকে এইবার জিজ্ঞেস করেছিল তন্ময়দার পাশে দাঁড়িয়ে, তো ওই গিয়েছিলাম দমদমে তন্ময়দার ভোটের সময়, তন্ময়দার পাশে দাঁড়িয়েছিলাম। আমাকে বললেন যে তন্ময়দা জিতলে কি হবে? আমি বিরোধী হব, তন্ময়দার বিরোধী হব সবচাইতে বেশি। হ্যাঁ, তবে কনস্ট্রাকটিভ বিরোধী হব, ডিস্ট্রাকটিভ নয়। কারণ নাগরিক আন্দোলনের অন্যতম শর্ত হচ্ছে যে আপনার রাজনৈতিক একটা বায়াসনেস থাকতেই পারে একটা দলের প্রতি, কিন্তু যখন আপনি নাগরিক আন্দোলনের স্পেসে আসছেন তখন সংবিধান ছাড়া আপনার কাছে আর কোনো স্পেস নেই। সরকার সংবিধান সম্মত কাজ করছে কি করছে না, সরকার তার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে কি করছে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন কেন সিপিআইএম। আমি বলি যে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে আমাকে আজকে তারিখে তাকিয়ে বল, আজ এই 26-এ সব কটা রাজনৈতিক দলের যে কর্মসূচি আছে, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় গেলে যা যা করবে, আর বামফ্রন্ট যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কতগুলো রূপায়িত করেছে আর বাকি দলগুলো কতগুলো রূপায়িত করেছে, কাছাকাছি পৌঁছতে পারবে না। কিন্তু আপনার কি মনে হয় 34 বছরে বামেরা কোনো ভুল করেনি? প্রচুর। আমি ওই জন্য বললাম 90 সাল থেকে আমি তাদের বিরোধী, 90-95, কিন্তু তারা তাদের মঞ্চে দাঁড়িয়ে আমাকে কথাগুলো বলার সুযোগ দিয়েছে। কারণ আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল যেই মুহূর্তে বলে বিরোধী শূন্য রাজনীতি, তার মানে গণতান্ত্রিকতার সম্পর্কে তাদের কোনো কিছু নেই ভাবনা। এই 34 বছরে যতবার বামেরা হেরেছে, আপনি মানে যদি তুলনা করতে দেখেন, যারা বলে না যে ভোট করতে দিত না, তাহলে অতবার হারছে কেন, অতগুলো জায়গায় হারছে কেন? আবার এটাও তো ঠিক, রিগিং, প্রচুর রিগিং করেছে, এটাও ঠিক, প্রচুর ছাপ্পা ভোট মেরেছে। এটা জানেন তো একটা ফাঁদ। আপনি এই বস্তিটায় খুব খারাপ অবস্থা, জলের অবস্থা খারাপ, আলোর অবস্থা খারাপ, বাচ্চাগুলোর অবস্থা খারাপ, আপনি কিছু একটা করতে চান। এবার করতে গিয়ে এবার আমার কবজাটা কিন্তু আছে, এবার আপনাকে কিন্তু আমায় এসে বলতে হবে চন্দন একটু ছেড়ে দিন, একটু আমায় একটু কাজ করতে দিন, দেখছেন তো কি অবস্থা। আমি তো সঙ্গে সঙ্গে বলবো বদলে। এটা একটা ফাঁদ। আর এই বদলের থেকে শুরু হবে হচ্ছে আমার আপনাকে স্কুইজ করা থেকে শুরু করে একদম আপনি একদম অসম্ভব একটা শক্তপোক্ত মানুষ, কিন্তু ফোন এলো আপনার যে ভোট করে যে এজেন্ট, সে চুরি করেছে, থানা থেকে জিজ্ঞেস করছে স্যার কি করব,
আর ঠিক তার আগে দেখুন, আসল ক্ষমতা কিন্তু থাকে আমলাদের হাতে। ও রাজা যায়, রাজা আসে, কিচ্ছু যায় আসে না। ওই ২ আমলা, একজন ইমপ্লিমেন্ট করবে আর একজন প্ল্যানিং করবে। হুম, হুম। আপনার বাঁ হাত, ডান হাত, এই দুটো আমলা কিন্তু ৩৫, ৩৬, ৪০ বছর ধরে ওখানে আছে। ঠিক। আসল ক্ষমতা কিন্তু ওদের হাতে। তার মধ্যে একজন এসে আপনাকে বলে যে, "স্যার, আমার শালার তো কিছু হলো না। এরা যদি কি এরা, না এরা ওই ওষুধের ট্রাক লাইসেন্স টেন্ডার করেছিল, তবে অতটা, না, না, এসব আমাকে দেবেন না।" তারপরেই ওই ফোনটা এলো থানা থেকে, এবং থানা থেকে আসবে কাকে? ওকে তো ডিটেক্ট করবে না। হয় একে করবে, না একে করবে। একদম। স্যারকে জিজ্ঞেস করুন কি করব? এ জানে কিন্তু ঘটনাটা, এর ঘটনাটা। সাট করে ওর হাতে পাঠিয়ে দেবে। এ খুব আস্তে, আস্তে এসে বলবে যে, "স্যার, আমি দেখে নিচ্ছি, আপনাকে ভাবতে হবে না। কিন্তু কি করব বলুন? আমি ব্যবস্থা করে দিচ্ছি।" এই যে ডেটে থাকা লোকটাও কিন্তু সিঁড়ি দিয়ে নামতে, নামতে সন্ধ্যে ৭:০০ র সময়, "আপনার শালার ফাইলটা কালকে একটু দেবেন তো?" বলে যাবে। সেদিন না হলেও ৩ দিন বাদে বলতে বাধ্য হবে। কারণ আমি আমার সৌভাগ্যবশত এমন লোককে দেখেছি, আমাদের ১ম যে বিদ্যুৎ প্রকল্প বলুন, এই রক্ত দিয়ে অদ্ভুত বিদ্যুৎ প্রকল্প তৈরি হলো। হুম, হুম। তাতে একজন ইঞ্জিনিয়ারকে মন্ত্রী করে, তারপর হ্যান-ত্যান করে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বাড়িতে আসতেন না। কলেজ যাওয়া তো দূরের কথা, বাড়িতে আসতেন না। তিনি একটা কন্টেনারের মধ্যে থেকে যেভাবে সাঁওতালটি, আচ্ছা, সাঁওতালডিহি, হ্যাঁ। যেভাবে হোক ভালো করে ব্যাপারটা তৈরি করতে হবে। তাকে জেলার, তখন তো সব জেলার যারা জেলাধিপতি, তারা তো একেকজন মানে হাতে মাথা কাটে না তারা। কি সব ব্যাপারে ইচ্ছে করে আস্তে, আস্তে কথা বলে। বসে আছেন আপনি ওইখানে, উনি বসে আছেন এখানে। ইচ্ছে করে আস্তে, আস্তে কথা বলছে। এদিকে বাড়িতে তার বলার জ্বালায় কাক বসতে পারে না। "হ্যাঁ, চন্দন, তোমার জন্য যে কথাটা ভাবছিলাম", ইচ্ছে করে। যাতে আপনি এরম করে বসে থাকেন। আর মাঝে, মাঝে একটা করে অদ্ভুত একটা কি বললে? ভাবতে পারবেন না, আমি আমি ওই 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 ধরুন শেষ ২৫ বছরে আমি যেসব চেহারা দেখেছি, হাতে মাথা কাটবে মনে হচ্ছে। আমারই একটি ছেলে, সে বলল, "দাদা, এই সিপিএম এর নেতা?" বললাম, "হ্যাঁ।" "শেখার আছে?" বললাম, "কেন?" বলল, "আপনার হাত কাটবে, করাত দিয়ে কাটবে। তাতে যদি আপনি আহ বলেন না, তাতে ও আপনার দিকে এমনভাবে তাকাবে, লাগছে নাকি? আমি কাটছি তো।" আমাদের দলের ছেলে, অসাধারণ ছেলে। খুব নিম্নবিত্ত পরিবারের ছেলে একেবারে। আমার খুব পছন্দের এই সমস্ত ছেলেপুলে হয়। ভয়ংকর, মানে একবেলা খেয়ে মানুষ হয়েছে। কি মেধা! লেখাপড়া বলুন, সুযোগ পায়নি। সুযোগ পাওয়া মাত্র প্রমাণ করে দিয়েছে যে, আপনি আমার একটা সুযোগ, চান্স দিয়ে দেখুন। তারপর পাখিটা কি করে লড়তে হয় আমি জানি। এই যে আমাদের এত ছেলেমেয়েকে দেখেন, কি গড়বেতা, ফড়বেতা থেকে সমস্ত ছেলেমেয়ে, ওরমভাবে বলছি বলে আমি ইচ্ছে করে বলছি ওরমভাবে। বলে দেখবেন এখানে গড়বেতা, ফড়বেতা থেকে এসে হাজির হয়ে গেছে বলে। একটা মার্কস দেখুন। তবে আবার উল্টো দিকে একটা কথা বলে রাখি। হুম। এখন প্রমাণিত হয়ে গেছে ওরা হয়তো হাতে মাথা কাটতেন, হয়তো ক্ষমতার ইয়েতে ছিলেন, কিন্তু অন্য মানুষকে বঞ্চনা করে কিছু করেননি। একদম। তাদের সংখ্যা ভীষণ কম। মানে আমি যেভাবে থাকতে দেখেছি, আচ্ছা। এখানে যে প্যাটার্নের
প্যাটন বলে এখন সব বাড়ির ছাদে বসে, আমাদেরই এক খুব ঘনিষ্ঠ বন্ধুকে ধরে, শ্যামল চক্রবর্তী তখন মন্ত্রী, এই ইয়েতে থাকেন, বেলেঘাটায় থাকেন। হুম হুম তো উনি আবার এসব একদম খুলে এই কেন এসব নিয়ে আসছো, সব করতেন। ওই বলো রাইটার্সে আসতে, হুম হুম রাইটার্সে আমার বন্ধুটি বড় অভিনেতা, ধরে করে তাকে, সে এবার ধরেছে করে দে করে দে করে দে একটুখানি, একবার অন্তত মিনিস্টারের সঙ্গে দেখাটা করিয়ে দে, তারপর বাকিটুকু আমি করবো। যথারীতি তাকে বলে কয়ে, খুবই স্নেহের পাত্র, ঠিক আছে অমুক দিন বিকেলবেলা নিয়ে আসিস, বাড়িতে নিয়ে আসিস। এবার বাড়িতে ঢুকেছে, ঢুকে বেরিয়ে বলছি এই মিনিস্টার, আরে আমার ড্রাইভার ওর থেকে বড় জায়গায় থাকে, এই কি নোংরা জায়গায় এইটুকু একটা জায়গায় থাকে এই মিনিস্টার। আমি এরকম থাকতে দেখেছি, এবং 1-2 বছর নয়, 34 বছরই দেখেছি। ঠিক আছে, একদম। আচ্ছা, এবারে একটু চলে আসি সাম্প্রতিক সময়ে বাম রাজনীতির বিষয়ে, কারণ সাম্প্রতিক সময়ে বাম রাজনীতি রাজ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে। এবং আমি যদি উল্লেখ করেই বলি, প্রতীকুর রহমানের অন্য দলে যোগদান এবং তার বেশ কিছু অভিযোগ রয়েছে, সেই অভিযোগ নিয়ে অন্য একটি রাজনৈতিক দলে যোগদান, কি বলবেন? আমার না বলার তেমন কিছু নেই। এর আগে মানব দাকে দেখেছিলাম, মানবদার একদম অভিন্ন হৃদয়, এবং ওই চত্বরের মানুষ, তারা কখনো কল্পনা করতে পারতো না তৃণমূলের বলে একটা কোনো জায়গায়, কারণ আমি প্রতিকূলের ক্ষেত্রে, প্রতিকূল তো একটা অসাধারণ কথা বলেছিল যে ধর্ষক, খুনি, চোর, আর এই তিনটে একসঙ্গে যারা করে তারা হচ্ছে তৃণমূল, এটা বলেছিল তো। হুম। দেখুন, আমি জানি না সিপিএম এর ভেতরে কি হচ্ছে না হচ্ছে, কি হয় না হয়, আমি তো সদস্য নই, আমি হবও না কোনোদিন। আমি সমর্থকই থাকবো, এবং যখন মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না, তখন সেটা নিয়ে কথাও বলবো। এই ছেলেটাকে, মানে আমি 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 শিরিনের সঙ্গে আমার, আমি যাই না, শিরিনের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমার। আমি শিরিনের চোখ দুটো দেখতে চাই, আমি ওর বাবার, ওর মায়ের চোখ দুটো দেখতে চাই। তাদের কনভিন্স করালো কি করে? আহ, আজকে ও যে সম্মানটা পেয়েছিল, সেটা খুব বিরল সম্মান। রাজ্য কমিটিতে হঠাৎ করে একটা লোক যেতে পারে না। রাজ্যের মানে সম্পাদক হতে পারে না হঠাৎ করে। ওকে সিপিআইএম যে সম্মানটা দিয়েছিল, সেটা খুব বিরল সম্মান, এবং খুব, হ্যাঁ, কিছু লোকের মনে হতে পারে বড্ড তাড়াতাড়ি দিয়ে ফেলেছিল, তার ফল এটা। কিন্তু আমি আমি যেমন আমি একটা একটা ছেলেকে, নাম বলার দরকার নেই, আচ্ছা। খুবই বড় নাম, তাকে বলেছিলাম যে, তখন ওই পরের পরের দিন যাবে, হুম হুম আমি তার সঙ্গে বসে বসে একটা গল্প বলছিলাম যে একটা ঘরের মধ্যে কারোর একটা জন্মদিনের পার্টি হচ্ছে, এই ঠিক এরকম সময়, হুম এবং মাঝে মধ্যে নেশা চলছে, মোটামুটি যখন মাঝপথে নেশাটা, তখন এই প্রতিকূলের প্রসঙ্গটা উঠল, বা অমুকের প্রসঙ্গটা উঠল। এরা প্রত্যেকে দায়ী নয় ওকে চুপ করে যাওয়ার জন্য, এরকম ঘটনা ঘটতে পারে না, কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে এটা ঘটেনি। প্রতিকূলের ক্ষেত্রে আমি যতদূর জানি,
আমার এটা বলা উচিত নয়, না প্রতিকূলের পক্ষে বলা উচিত, না প্রতিকূলের বিরুদ্ধে কথা বলা উচিত। আমি পুরো ঘটনাটা যেভাবে দেখছি সেভাবে বলা উচিত, হুম হুম যে ওর একদম ঘনিষ্ঠতম বন্ধু বান্ধব তারা কিন্তু ওকে কন্টিনিউয়াসলি বলে গেছে, আয় আয় ফেরত আয়, ওকে ফেরত আয়, ফেরত আয়। শোনেনি। সুতরাং আমি এটা সম্পর্কে জানি না। আমি এটা সম্পর্কে একটাই মন্তব্য করব, সেটা হচ্ছে সময়ের হাতে একটা বড় চাবুক আছে। সেই চাবুক কিন্তু আমার জ্ঞানত, আমি জ্ঞানত শব্দটা ব্যবহার করছি 67, 69, 70, আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমি হুম যখন হুম থেকে বলতে পারি, আমি জ্ঞানত এই চাবুক অনেকবার চালাতে দেখেছি সময়কে, একদম ইতিহাসকে। একদম এবং আমি এক বিরাট কর্মযজ্ঞের নেতাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিতে দেখেছি সময়কে, ইতিহাসকে। কখনো ভাবা যায়নি যে সময় তাকে একেবারে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে, কখনো ভাবা যায়নি, কিন্তু হয়েছে, ঘটেছে। আমার নিজের মনে হচ্ছে যে এই ঘটনাটা নিয়ে আমার আমার দুঃখিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই। আমি সত্যি দুঃখিত। এবার আমি এমন একটা সময় বলেছিলাম যে ধরে নে তোরা এখন তো এইসব বলছিস তৃণমূলে যাচ্ছে, তৃণমূলে যাচ্ছে। কালকে হঠাৎ দেখলি দীপঙ্কর ঘোষণা করলো যে গোটা উত্তরবঙ্গের দায়িত্বে প্রতিকূল আছে। কি করবি তোরা? সিপিআইএমএল গোটা উত্তরবঙ্গ, মালদা থেকে কুচবিহার পর্যন্ত প্রতিকূলকে দায়িত্ব দিয়ে দিয়েছে। কি করবি তোরা? যদি এমন হতো তাহলে কি হতো? একদম এটা একেবারেই আমার স্বপ্নের কথা, যে যদি এমন হতো। যদিও এরাও খুব সতর্ক, কারণ এরা খুব অ্যাডভার্স সিচুয়েশনে রাজনীতি করছে, তো সেটা আমি দেখে এসেছি কি অ্যাডভার্স সিচুয়েশনে ছত্তিশগড়ের রাজনীতি করছে, বিহারের রাজনীতি করছে। প্রতিদিন প্রতি মুহূর্তে মরে যাওয়ার সম্ভাবনা যেখানে ভয়ঙ্কর প্রবল। একদম আচ্ছা, যারা বলেন যে বাম এখন রাজ্যে বা দেশে ইরিলেভেন্ট, তাদের জন্য মানে তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য কি বার্তা থাকবে, আপনাদের কি বলতে চাইবেন? এখনো পর্যন্ত লং মার্চ হয়েছে 3টে হুম হুম মহারাষ্ট্রে। হুম গোটা ভারত কেঁপে গেছে, সবই লাল ঝান্ডা হাতে। ওই যে ইদানিং কিছু কিছু লোক, জওহর সরকার থেকে শুরু করে আরো বড় বড় কিছু হুম কিছু হুম লোক, তারা হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন না যে পৃথিবীতে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। জোহরান মামদানি, কল্পনা করতে পারছেন না। ওরা জাননি তো, আমি নিজে 18 বার নিউ ইয়র্ক শহরে থেকেছি, থাকার সুযোগ পেয়েছি। আমি আমেরিকাটা কি জানি। সেখানে জহরান মামদানির জয়, এবং আজকের তারিখে গোটা আমেরিকা জুড়ে মামদানি এফেক্ট বলা কোনো ছেলেকে বা একটা মেয়েকে, আজকে লস অ্যাঞ্জেলেসের সৈকত চক্রবর্তী, বা এই যে নিউ জার্সির মহিলা, শিকাগোর মেয়েটি, ওয়াশিংটন ডিসির ছেলেটি, এরা বুঝতে পারছে না গোটা ল্যাটিন আমেরিকা জুড়ে, আপনি তাকিয়ে দেখুন আর্জেন্টিনা ছাড়া সমস্ত জায়গায় কি সাংঘাতিক রকমের ঘটনা ঘটে চলেছে। ফ্রান্সে কি ঘটে চলেছে, ইংল্যান্ডে কি ঘটে চলেছে, যা এতদিন দেখা যায়নি। যে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে লাল পতাকা হাতে মহিলা পুরুষ তারা বলছেন, জয়েন্ট কমিউনিস্ট পার্টি, দিস ইজ দ্য লাস্ট চান্স টু সেভ দ্য ওয়ার্ল্ড ফর এনভায়রনমেন্ট। কারণ ক্লাস স্ট্রাগল ছাড়া এনভায়রনমেন্টালিজম ইজ গার্ডেনিং, নাথিং এলস। তো এরা পৃথিবী সম্পর্কে খোঁজ রাখবেন না তো আমি কি করতে পারি? ভারতবর্ষের বুকে এই মুহূর্তে
যে যুক্তির প্রাবল্য তৈরি হচ্ছে, তার পেছনে কি বামপন্থী মতামত নেই? যে অপযুক্তির প্রচণ্ড আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে যে যুক্তির প্রাবল্য তৈরি হচ্ছে, যে যে একটা 11 বছরের ছেলেটা দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি চামার, কিন্তু একটা মন্দিরে কি হবে? ভিক্ষে করতে পাঠাচ্ছেন আমাকে? তারপর খোঁজ খবর নিয়ে জানা গেছে অমুক জায়গায় থাকে, তারপর খোঁজ নিয়ে জানা গেছে সেইখানে আজ 3 বার পরপর সিপিআইএম এর বিধায়ক থেকেছে, বিহারের ওই ভয়ঙ্কর আক্রমণের মুখে দাঁড়িয়ে। যারা খোঁজ রাখবেন না, যারা কেবলমাত্র ওই গদি মিডিয়ার কোলে বসে থাকবেন আর খোঁজ খবর রাখবেন, তারা ওরকমই হবে। আমাকে যেমন আমার এক বন্ধু বলেছে, তুই এত খোঁজ খবর, দ্য ওয়ার দেখ, দ্য ওয়াল দেখ, আজকের তারিখে এতগুলো পডকাস্ট আছে, দেখ পডকাস্টগুলো। মাথা খারাপ করে দিচ্ছে সরকারের। একা আকাশ ব্যানার্জি তো মাথা খারাপ করে দেবে, ধ্রুব রাঠি আছে, এরকম কয়েক হাজার ছেলে মেয়ে এখন বেরিয়ে এসছে পডকাস্ট নিয়ে। গোটা পৃথিবী এখন পডকাস্টের জ্বালায় এই ভুলে জ্বলছে এই সমস্ত সরকারগুলো। এগুলো একটা ভীমরুলের মতো কামড়াচ্ছে এগুলো, যার জন্য চেষ্টা করছে এইসব আইন ফাইন আনা, যাতে বন্ধ করে দেওয়া যায় কথাবার্তা। সহজ নাকি হতো? তাহলে এই যে এই গাজার এগেনস্টে গোটা বিশ্ব জুড়ে এগুলো বেরোলো, গেল কি মানে দক্ষিণপন্থীদের পক্ষে সম্ভব নাকি এটা করা? কারণ তারা তো চায় যুদ্ধটা হোক, যুদ্ধের ফায়দা আমরা তুলব। আচ্ছা, থিয়েটার না সিনেমা, কোনটা করতে বেশি ভালো লাগে? দুটো দু রকমের কারণ। অবভিয়াসলি আমাকে যদি কেউ বলতো যে আপনি মাঝে মধ্যে চাইলে সিনেমা করবেন, কিন্তু সারাদিন 24 ঘন্টা থিয়েটার করুন, তাহলে আমি থিয়েটারটাই করতাম। এত কিছু জানার আছে। মানে আমার এই 62 বছর বয়সে এসে, মানে আপনি যত বয়স হবে তত বুঝতে পারবেন তো আপনি কত কম জানেন, বারফটটাই কত বেশি করেছেন। এই 50-52 বছর বয়স থেকে হঠাৎ করে বুঝতে আরম্ভ করেছিলাম যে একটা নিকষ কালো একটা অতীত, কিন্তু বিরাট হাবভাব করেছি সেই সময়টা, শেষ 10 বছর 12 বছর একটা বিরাট হাবভাব করেছি, কিন্তু একটা নিকষ কালো। লেখাপড়ার জগতে সবে যখন লেখাপড়াটা করতে শুরু করলাম, ইন্দ্রাশিসকে ধরে, ইন্দ্রাশিস লাহিড়ী, একটু আনপার্লামেন্টারি কথা হবে হয়তো, সুরের বাচ্চা মরে গেল। সবে আমাকে একটু পড়াচ্ছিল, একটু শেক্সপিয়ার পড়াচ্ছিল, একটু নাটকগুলো পড়ছিলাম ওর কাছে, সবে শিখতে বসেছিলাম, চলে গেল। মোহিতদা চলে গেলেন। মানে আমার শেষ পারানের কড়ি যারা, হঠাৎ করে সব চলে গেলেন। সবচেয়ে বড় কথা, যে কারণের জন্য আপনি আমাকে আজকে এখানে ডেকে পাঠিয়েছেন, আমার মা, যিনি একবেলা খেয়েছেন, কিন্তু আমি যাতে এটা করতে পারি তার জন্য কখনো বলেননি যা গিয়ে রোজগার করে নিয়ে আয়। কিন্তু নিজে একবেলা খেয়েছেন। সবাই চলে গেলেন এবং ফলত কি করতে ইচ্ছে করার মধ্যে এতগুলো জিনিস পড়ে রয়েছে। আর যে সমস্ত চরিত্রে অভিনয় করার ভয়ঙ্কর ইচ্ছে, সেগুলো কেউ দেয় না। সেগুলো কোনগুলো? গোটা একটা ছবিতে অন্ধ, কিন্তু বেসিক্যালি ক্রিমিনাল। আচ্ছা, তার মানে নেগেটিভ চরিত্র বেশি পছন্দের? হ্যাঁ, কারণ তার মধ্যে অনেক শেড থাকে। আপনারা নেগেটিভ বলেন, এটার কোনো মানে নেই। আচ্ছা। আমি পাকশাখা সিআইটি রোডে বড় হয়েছি। তথাকথিতভাবে আপনাদের ভাষায় যারা অ্যান্টি সোশ্যাল, তাদের মাঝখানে বড় হয়েছি। তারা তাদের বাচ্চাকে ইঞ্জেকশন দিতে এলে কি করতে পারে আপনাদের ধারণা নেই। আগের রাত্রিরে 2টো ছেলেকে খুর দিয়ে গলা নাবিয়ে দিয়েছে।
পরের দিন সকালবেলা ছোট মেয়েকে ইঞ্জেকশন দিতে হবে, হাউ হাউ করে বুকে জড়িয়ে কাঁদছে, ওর লাগবে, ওর লাগবে, এরকম করো না। শেষে ওর বউ হাত থেকে টেনে নিয়ে বলে ছড়িয়ে তো উল্টো দিকে ঘুরে বসে আছে, ইঞ্জেকশন দেওয়া হলো। ওরা যেভাবে ওদের মাকে হাত ধরে রিক্সায় তোলে বা গাড়িতে তোলে, আমরা তুলি না, আমরা আমরা আমাদের মাকে এত সম্মান করি না। আমি দেখেছি যে রক্ত দিতে হবে, এক কথায় 70টা ছেলে মেয়ে শুয়ে পড়ল। আমি মানুষ দেখেছি, এরা সবাই, এদেরকে সময় নিয়ন্ত্রণ করছে, এরা সময়কে নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি, সুযোগ পায়নি। আমি যখন আমাদের থিয়েটারের দলের মেয়েদের বলি যে তোমরা তোমরা সুযোগ পাচ্ছ, এটা বুঝতে পারছো না, একবার চলো আমার সঙ্গে, এই বেশি দূর যেতে হবে না, পুরুলিয়া বাঁকুড়া টাকুড়ায় চলো, মেয়েগুলো সুযোগ পাচ্ছে না, তোমার থেকে বেশি বুদ্ধিমতী, তুমি সুযোগ পাচ্ছ আর ও পাচ্ছে না, এইটুকুই তফাৎ, আর কোনো তফাৎ নেই। 5টা বছর তুমি বাড়িতে বসে থাকো আর ওকে তোমার জায়গায় নিয়ে গিয়ে সুযোগগুলো দাও, তারপর দেখো ও কি করতে পারে, একদম। তুমি কল্পনাও করতে পারবে না ও যা যা করতে পারে। আচ্ছা, এবারে আসি আপনার কাছে এই রাজ্যের সর্বকালের শ্রেষ্ঠ নেতাকে আপনার চোখে, রাজ্যের। এই রাজ্যের শ্রী চৈতন্যদেব, ধর্মের গণতন্ত্রীকরণ প্রথম যিনি দরজা খুলে দিয়েছিলেন মানুষকে একটা চূড়ান্ত, এবং তারপরে বিবেকানন্দ একেবারে অর্গলমুক্ত করে দিয়েছিলেন, মানে পাঁকে পড়ে থাকা সেরকম একটা একদল মানুষকে টেনে তুলেছিলেন। নেতা, বিপ্লবী নেতা যদি বলেন তাহলে আমি 4টে লোকের নাম, শ্রী চৈতন্যদেব, আরো লোক আছে, লালন আছেন, বিপ্লবী নেতাদের মধ্যে লালন আছেন, শ্রী চৈতন্যদেব, লালন, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। আচ্ছা, সাইলেন্স মানে চুপ করে থাকা আপনার কাছে স্ট্রেংথ না সারেন্ডার করা? কখন চুপ করে আছি এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। যখন আমি পুরোটা দেখছি এবং প্রস্তুতি নিচ্ছি প্রত্যাঘাত করার বা প্রতিযুক্তি তৈরি করার, সেই সময়টা একরকম সময়, আর বাকিটা অন্য সময়। একদমই। এখনকার দিনে সামাজিক মাধ্যম, যে মাধ্যমে আপনি নেই, মানে সামাজিক মাধ্যম বলতে আমি বলতে চাইছি সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, সেই মাধ্যমে আপনি হ্যাঁ, আমি নেই। যে নেই এটা বারবার করে বলবেন তো? যত রকমের সব দেখেন সব ভুয়ো, সব ফেক। সমস্ত ভুয়ো। ওকে। তো এই সামাজিক মাধ্যম এখন কি সত্যকে বেশি জোরদার করেছে নাকি শোরগোলটাই বেশি? দুটোই, এর দুটো ভূমিকাই আছে, এবং সত্য শব্দটা খুব অদ্ভুত, মানে কার জন্য সত্যি? একদম আপনার জন্য সত্যি না আমার জন্য সত্যি? ওই যে কি ঠিক। এক মহিলা, গালগটিয়ার মহিলা বলেছেন না, আপনার জন্য যেটা 6 আমার জন্য সেটা 9। একদম ওই গালগটিয়ানদের বিষয় টিষয়গুলো তো তাদের কাছে সত্যিটা অন্যরকম, আপনার কাছে সত্যিটা অন্যরকম, আর ইরশাদ জাহানের কাছে সত্যিটা অন্যরকম। ওই তামান্না বলে মেয়েটা মরে গেল, তার কাছে সত্যিটা অন্যরকম, বা আমাদের এই যে আরজি করের মেয়েটা, তার কাছে সত্যিটা অন্যরকম। ঠিক কথা। একদম শেষে যেটা জানতে চাইবো যে গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে শিল্পীদের প্রথম কি করণীয়, কি করা উচিত বলে আপনি মনে করেন? রাস্তায় শিল্পীদের নেবে প্রতিবাদ করা, রাস্তায় নেবে, সকলের সামনে দাঁড়িয়ে, সকলের মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু নেতৃত্ব দেওয়া তার কাজ নয়, যে মানুষগুলো বিপন্ন তাদের পাশে দাঁড়ানো। মানে আপনি ঘোড়ার পাশে হাঁটুন,
ঘোড়ায় চাপতে যাবেন না। কারণ এটার পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে তো। কারণ আপনি ওই জীবনটা যাপন করেন না। আপনি ইটভাটার সেই শ্রমিকটা নন। আপনাকে রোজ বড়বাজারে মাথায় করে বা পিঠে করে জিনিসপত্র এধার থেকে ওধারে করতে হয় না, বা কোলে মার্কেটে পার ঝুড়িতে আপনাকে টাকা পেতে হয় না, বিড়ি মারতে ১,০০০ বিড়ি বাঁধলে ১০ টাকা পেতে হয় না। তো সুতরাং আপনি যাদের কথা বলছেন, এই আমাদের মতো লোকেদের কথা বলছি, তাদের কাজ হচ্ছে তাদের সমস্যাটা বুঝে পাশে থাকা। কারণ আপনি বুঝবেনই না। একটা সময় ছিল, এই কথাটা বললে অনেক সিপিএম এর লোকজন ক্ষেপে যায়, আমার চোখের সামনে দেখা, যে এসছেন, আমি শ্রমিক ফ্রন্টে কাজ করতে চাই বলে এসছেন, বড় জায়গা তৈরি করেছেন পরে। তাতে আমি ইসমাইল সাহেবকে বলতে শুনেছি, আমার শৈশবের শোনাতে, ওই যে বললাম ১০-১২ বছর বয়স, বলতে শুনেছি, ইয়েতে চলে যাও, কি বলে, আরে বলুন না, ব্যারাকপুরে চলে যাও, গিয়ে ওখানে একটা জুট মিলে চাকরি নাও, ওখানে থাকো, ওখানে একটা সংগঠন বানিয়ে ১ বছর বাদে এসো, তারপর তুমি পার্টিতে কাজ করতে পারো কিনা না পারো দেখবো। এইটা কমিউনিস্ট পার্টি ছিল, এইটা কমিউনিস্ট পার্টি ছিল। কৃষক ফ্রন্টে কাজ করবে, যাও মেদিনীপুরের প্রত্যন্ত প্রান্তরে গিয়ে চাষ করো আগে। আজিজুল হক একটা কথা বলেছিলেন, যতদিন না একজন চাষি তোমার পাশে এসে সন্ধ্যেবেলা ওই এক ধামা মুড়ি না পেলেও একটুখানি মুড়ি খেতে খেতে প্রচন্ড গরমের মধ্যে গামছাটা নাড়তে নাড়তে বউয়ের শারীরিক সমস্যা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে আরম্ভ করছে, ততক্ষণ সে তোমায় বিশ্বাস করে না। তার আগে পর্যন্ত তোমার সঙ্গে তার সম্পর্কটা নিতান্তই অর্থনৈতিক। কিন্তু যেই দিন থেকে সে এইটা করতে শুরু করলো, তুমি জেনে রেখে দাও যে সে তোমায় সম্পূর্ণ বিশ্বাস করেছে। এটা যখন আজিজুল হক বলেন না, তখন তার বিরুদ্ধে কথা বলতে পারার মতন ক্ষমতা ২-৩ জন এখনো বেঁচে রয়েছে। ওই হান্নান মোল্লা থেকে শুরু করে কয়েকজন লোক রয়েছে, আর আছে কয়েক হাজার মানুষ আছেন যাদের আপনারা দেখতে পান না কোনোদিন, গ্রামে গঞ্জে আছেন, যারা ৪০ বছর ধরে, ৪৫ বছর ধরে এই সংগঠনটা করে চলেছেন, যাদের আপনারা কোনোদিন দেখতে পাবেন না। একদম। অনেক ধন্যবাদ চন্দনদা এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য দেবী আনলিস্টের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার, এই জন্যই তো আশা। আর বাঞ্ছারামের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। এটা ছোট, অশেষ ধন্যবাদ আপনাদের। যা বুঝতে পারছি তাতে বাড়ির বেশ কিছু দিনের সুবিধা করে দিলেন। আজকে আমাদের এই আড্ডা বা আজকে আমাদের এই গল্প এখানেই শেষ করতে হচ্ছে। তবে আপনাদের কেমন লাগলো আমাদের এই আজকের এপিসোড আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। অনেক কথা বাকি রয়ে গেল, কারণ সময় একটা সীমিত থাকে, সেই সীমিত সময়ের মধ্যে সব কথা সবসময় কিন্তু আলোচনা করা হয়ে ওঠে না। তবে আপনারা আগামী দিনে আর কি কি বিষয় নিয়ে, কি কি ইস্যু নিয়ে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান শুনতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাদের ফলো করবেন। কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।